বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাবার রাতের ট্রেন সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আজকের যাত্রা হবে। রাজশাহী যেহেতু কালা ভুনার জন্য বিখ্যাত, এখানে প্রায় বেশিরভাগ জায়গাতে কালা ভুনাটা অনেক ভালো তৈরি হয়। এমন একটি জায়গায় চলে এসেছি, এটাই হচ্ছে রাজশাহী শহর থেকে কিছুটা দূরে। এটাই বলতে গেলে একদম রাজশাহীর অনেক পুরনো একটি রেস্টুরেন্ট, যেখানে অনেক ভালো মানের কালা ভুনা পাওয়া যায়। এটা হচ্ছে কাটাখালী নামক একটা জায়গা আছে। কাটাখালী থেকে মানে শহর থেকে আসলে কাটাখালী পার হয়ে, কাটাখালী বাজার পার হয়ে আরও কিছু দূর সামনে জুট মিল আছে, অর্থাৎ রাজশাহী জুট মিল ঠিক তার বিপরীত পাশে অবস্থিত ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন ভাজি হবে, শশা লেবু তো থাকবে, শশা লেবু না হলে চলবে না, শশা লেবু না হলে দিনই চলবে না। 100 টাকা কেজি এলো শশা, 1 পিস এলো দেবো ভালো, 5 পিস খানির জায়গাতে 1 পিস খাওয়া। যে এখানে নিহারি আছে, নল্লি। এই নল্লি খাচ্ছে আমাদের খায়রুল ভাই আর অপূর্ব ভাই। আমি নল্লি খাচ্ছি না। তাছাড়া এই যে আছে কালা ভুনা। কালা ভুনার মধ্যে ঝোল আছে ভালোই, একেবারে শুকনা শুকনা না। খাবার খেলাম, আবার এখানকার একটা সবজি শুধু এখন আছে, আর তাছাড়া এখন তেমন কিছুই নেই। বিভিন্ন ভর্তা ভাজি এগুলো হয় দুপুরবেলা, রাতের বেলার খাবারে কিছুই হয় না। মানে শুধু 2-1টা সবজি থাকে আর মাংস থাকে। তো খাবার বেশ ভালো, মানে শহরের যে রেস্টুরেন্টগুলো আমার কাছে সেই তুলনায় এটা বেশ ভালো লেগেছে। আর মাংসগুলো শহরে খেয়ে যেটা দেখেছি বেশি শুকনো হয়ে যায়, অতটা শুকনো না, একটু ভেজা ভেজা থাকে। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে। আপনারা অনেকে বলেছেন আমি এর আগেবার যতবারই রূপসা এবং সীমান্ত ট্রেনে ভ্রমণ করেছি আমি গিয়েছি চিলাহাটিমুখী। এবার যাব খুলনা অভিমুখে এবং যাত্রা হবে নাটোর থেকে খুলনা পর্যন্ত। নাটোর স্টেশনে এই অবস্থা, প্রচুর যাত্রী। ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস আসলো 1 ঘন্টা বিলম্বে। হ্যাঁ, আপনার এই যে গাড়ি ঢুকলো, আরে অপূর্ব ভাই, এই ব্যক্তির সাথে আমার এখন এসে বিদায় হচ্ছে। এই ভাইয়ের সাথে পরিচয় হলো, উনিও রাজশাহী থেকে আসছে বাসে আমার সাথে এই ট্রেন ধরার জন্য। হ্যাঁ, এই হলো শরীফ ভাই, ইনি আসলো। তো ইনাকে আমি বলে দিলাম আমার আরো 2জন শরীর আছে, তাদের সাথে দেখা করেন। ওনার হচ্ছে 6তে পড়তেছি, আমার পাশে দিনাজপুরের বাড়ি। আপনি পার্বতীপুরে নামবেন? তো অপূর্ব ভাই, খোদা হাফেজ। দেখা হবে আবার কোনো স্টেশনে, গুড়িবেড়ি স্টেশনত। ঠিক আছে ভাই, খোদা হাফেজ, দেখা হবে। আচ্ছা, যান, বসে যান, বসে যাত্রা করেন। আপনাদের যাত্রা শুভ হোক, খোদা হাফেজ। আচ্ছা, চলে আসলো সীমান্ত এক্সপ্রেস। মূলত আমরা সবাই রাজশাহী থেকে রওনা করছিলাম, কিন্তু এই সীমান্ত এক্সপ্রেস যদি ধরতে না পারি সেই জন্যই আমি বাসে করে নাটোর পর্যন্ত চলে আসি। আর অপূর্ব ভাই এবং খায়রুল ভাই ওনারা বাংলা বান্দা ধরেই এসেছেন। বাংলা বান্দা কিছুটা লেট করলেই এই ট্রেন আর পাওয়া যেত না। এই 6 নম্বর কোচে আমার সিট। সীমান্ত এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 748, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর ব্রডগেজ ট্রেন। ট্রেনটি বাংলাদেশের সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে দক্ষিণাঞ্চলের খুলনা স্টেশন পর্যন্ত চলাচল করে, যা
উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সরাসরি সংযোগ স্থাপন করে। এটি রাত্রিকালীন ট্রেন হওয়ায় নাইট কিং ছদ্মনামেও পরিচিত। এই ট্রেনটি চলাচল শুরু করে 14 এপ্রিল 1988 সালে। আব্দুলপুর জাংশন পার হচ্ছি, আর আমার যেখানে সিট পড়েছে এই সিটের জানালা খোলে না। চলে আসলাম ঈশ্বরদী জাংশন। ঈশ্বরদীর ঐতিহ্য গরম রুটি দেখা যাচ্ছে। এদিকে হলুদ বাতি জ্বলে গেছে, আমরা অল্প কিছু সময় বিলম্বে আছি, এখনই ট্রেন ছাড়বে। পাকশি স্টেশন। সীমান্ত এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর জাংশন, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার জাংশন, নাটোর, ঈশ্বরদী জাংশন, ভেড়ামারা, পোড়াদহ জাংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর জাংশন, নোয়াপাড়া, দৌলতপুর এবং সর্বশেষ খুলনা স্টেশন। সর্বমোট ভ্রমণ দূরত্ব 446 কিলোমিটার। এই ট্রেনের যাত্রায় সময় লাগে প্রায় 9 ঘন্টা 40 মিনিট। খুলনা ও চিলাহাটি উভয় প্রান্ত থেকে 2টি রেক সীমান্ত এক্সপ্রেস হয়ে রাতের বেলা চলাচল করে এবং এই 2টি রেক নিয়ে রূপসা এক্সপ্রেস নামে দিনের বেলা চলাচল করে। সীমান্ত এক্সপ্রেসের ভাড়া চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 575 টাকা, এসি বার্থ বা এসি কেবিনে 2028 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 1104 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। ঘুমন্ত ভেড়ামারা স্টেশন। নাটোর থেকে যেই সিটে আসলাম আসলে ওই সিটে বসে যাওয়া সম্ভব না, জন্য সিট পরিবর্তন করতে হচ্ছে। যে ঝক হচ্ছে 92 নম্বর সিটে এসে বসলাম। এটা হচ্ছে উল্টা, মানে বেশি নাম্বারগুলো হচ্ছে উল্টা। প্রথম অর্ধেক হচ্ছে খুলনামুখী। যাই হোক, রাত প্রায় 1:30টার দিকে ভেড়ামারা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এরপরে বিরতি হবে পোড়াদহ জাংশন স্টেশনে।
আমরা চলে আসলাম পোড়াদহ জাংশনে। আসলে আমাদের ট্রেনের কিছুটা বিলম্ব হয়েছে, এই জন্য এই স্টেশনগুলোতে খুব বেশি একটা মনে হয় দাঁড়াবে না। পোড়াদহতে প্ল্যাটফর্ম কিন্তু উঁচুই আছে, তবে এখানে স্টেশনটি বাঁক হওয়ায়, মানে স্টেশনটি যেহেতু একটা বেশ বড় কার্ভ আছে, এই জন্যই দেখা যায় ট্রেন থেকে প্ল্যাটফর্মের মাঝে কিন্তু ফাঁকা অনেকখানি। এই জন্য নামার সময় এখানে কিছুটা সাবধানে নামতে হয়। আমাদের ট্রেন ছেড়ে দিল পোড়াদহ জাংশন থেকে। এরপর আমরা বিরতি নেব আলমডাঙ্গা স্টেশনে, এবং আলমডাঙ্গা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে, আর এই পোড়াদহ হচ্ছে কুষ্টিয়া জেলার মধ্যে। আমরা চলে আসলাম আলমডাঙ্গা স্টেশনে। এই আলমডাঙ্গা স্টেশনকে বাংলাদেশের প্রথম দ্বিতল স্টেশন হিসেবে গণ্য করা হয়। এই হচ্ছে আলমডাঙ্গা স্টেশন। তেমন কোনো মানুষজন নেই বললেই চলে, সবুজ বাতি জ্বলে গেছে। আমাদের ট্রেনের বিলম্ব কিন্তু 1 ঘন্টার উপরে গিয়ে ঠেকেছে। এই সেই দ্বিতল স্টেশন, দ্বিতল স্টেশনকে বিদায় দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই জেলা শহর অর্থাৎ চুয়াডাঙ্গা স্টেশনে গিয়ে বিরতি নেব। কোনো অতিরিক্ত যাত্রী চাপ নেই, ট্রেন মোটামুটি ফাঁকা। কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি রেলপথে যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার 1878 সালে চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা লাইন তৈরি করে। এখন আমরা সেই লাইন ধরেই যাত্রা করছি। আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা স্টেশনে। চুয়াডাঙ্গা স্টেশনেও প্ল্যাটফর্ম কিন্তু বেশ উঁচুই আছে, ব্রডগেজের ট্রেনের জন্য ভালো। তবে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের কিছুটা দূরত্ব আছে। আর এদিকে দেখা যাচ্ছে আমাদের ট্রেন আসতে না আসতে ওদিকে সবুজ বাতি জ্বলে গেছে। চুয়াডাঙ্গা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী বিরতি একটু পরেই হবে, সেটি হচ্ছে দর্শনা হল্ট স্টেশনে। বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে 1884 সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। যদিও এই রেলপথকে 1905 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সাথে একত্রীকরণ করা হয়, কিন্তু 1947 সালে দেশভাগ হয়ে যাবার পর রাজশাহী এবং রংপুরের সাথে খুলনার সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে 1951 সালের মধ্যেই তৎকালীন সরকার দ্রুত দর্শনা জাংশন থেকে যশোর জাংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে।
তখন থেকেই খুলনার সাথে সারা বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ চালু হয়। এখন আমরা সেই লাইন ধরেই যাত্রা করব। আমরা চলে এসেছি দর্শনা জাংশন কেবিনের কাছে। এই জাংশন কেবিন থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে। আমরা চলে যাব বাম দিকে যশোরের দিকে, আর সোজাসুজি লাইনটি চলে গেল দর্শনা মূল স্টেশন হয়ে ভারত, অর্থাৎ গেদে বর্ডার রানাঘাট হয়ে শিয়ালদা। এই হচ্ছে দর্শনা জাংশন কেবিন। এখান থেকে আমাদের সবুজ বাতি দেখানো হলো এবং সেই সাথে আমাদের ডাবল লাইন শেষ হয়ে গেল। আব্দুলপুর জাংশন থেকে যে ডাবল লাইন শুরু হয়েছিল সেটি শেষ হয়ে গেল। দর্শনা হল্ট। এই হচ্ছে দর্শনা হল্ট স্টেশনের প্ল্যাটফর্ম। দর্শনা হল্ট স্টেশনের প্ল্যাটফর্ম একদম ব্রডগেজ ট্রেনের বরাবরই আছে, অর্থাৎ ট্রেন থেকে ওঠানামা করতে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। দর্শনা হল্ট স্টেশনের পর আমাদের বিরতি হবে কোটচাঁদপুর স্টেশনে, আর সেই সাথে আমরা চুয়াডাঙ্গা জেলাকে পার হয়ে ঝিনাইদহ জেলায় প্রবেশ করব। কোটচাঁদপুর স্টেশন ঝিনাইদহ জেলায় অবস্থিত। আর দর্শনা জাংশন কেবিন থেকে আমরা এখন যে লাইনে যশোর জাংশন পর্যন্ত চলাচল করব, এটি 47 সালে দেশভাগের পরে তৈরি হয়। যশোর ঝিনাইদহ রেলওয়ে লাইন হল 47 কিলোমিটার দীর্ঘ একটি ন্যারোগেজ রেলপথ, যা যশোর হতে ঝিনাইদহ পর্যন্ত ছিল। যশোর ঝিনাইদহ রেলওয়ে কোম্পানি দ্বারা এই রেলপথ তৈরি করা হয়েছিল। এটি 1913 সালে নির্মিত হয়েছিল এবং অলাভজনক হয়ে পড়ায় 1936 সালে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে এই লাইনগুলো তুলে ফেলা হয়। এই পথের জন্য 4টি জার্মানির তৈরি ন্যারোগেজ লোকোমোটিভ ছিল। এই লাইনের স্টেশনগুলো হচ্ছে যশোর জাংশন, খয়েরতলা, চূড়ামনকাঠি, হৈবতপুর, মুরাদগড়, মিঠাপুকুরিয়া, পিরোজপুর, দুলালমন্দিয়া, শিবনগর জাংশন, প্রসন্ননগর, বিষখালী এবং সর্বশেষ ঝিনাইদহ। আমরা কোটচাঁদপুরের কাছাকাছি, সম্ভবত লাইন ক্লিয়ার পাইনি, এই জন্যে এলএম সাহেব পঁ করে হুইসেল দিচ্ছে। লাইন ক্লিয়ার পাইনি জন্য শেষ পর্যন্ত থেমেই যেতে হলো। কোটচাঁদপুর। কোটচাঁদপুর স্টেশনের প্ল্যাটফর্ম অনেক সুন্দর, একদম ট্রেনের পাদানির বরাবরই আছে। তবে কোটচাঁদপুর স্টেশনে এখন তেমন একটা আলো নেই, প্ল্যাটফর্মের বেশিরভাগ জায়গাতেই অন্ধকার। আমাদের ট্রেন কোটচাঁদপুর থেকে ছেড়ে গেল। এরপর আমাদের বিরতি যে স্টেশনে হবে সেটি হচ্ছে মোবারকগঞ্জ বা কালীগঞ্জ। চলে আসলাম মোবারকগঞ্জ স্টেশনে। মোবারকগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম আর উঁচু করা হয়নি। গত শীতকালেও এখানে এসেছিলাম, এই স্টেশনেই নেমেছিলাম। আর মোবারকগঞ্জ এই স্টেশনে আসলে মোবারক আলীর কথা স্মরণ না করলেই না, কারণ সেই ব্যক্তির নাম অনুসারেই এই স্টেশনের নাম রাখা হয়েছে মোবারকগঞ্জ। চিনি কল
স্কুল, স্টেশন অনেক কিছু স্থাপিত হয়েছে। বিদায় মোবারকগঞ্জ। বারোবাজার স্টেশন, বারোবাজার। আমরা চলে আসলাম যশোহর জাংশনে। ডান পাশে যে লাইনটি দেখা যাচ্ছে এই লাইনটি বেনাপোল থেকে এসে যশোহর জাংশনে আমাদের সাথে যুক্ত হচ্ছে। যশোর জাংশনে প্ল্যাটফর্ম কিন্তু বেশ উঁচু, মানে একেবারে ব্রডগেজের কোচের সমানে সমানে, সুতরাং এখানে যাত্রীদের ওঠানামায় কোনোই সমস্যা হবে না। আমাদের ট্রেন ছেড়ে গেল যশোর জাংশন থেকে। এরপর আমাদের বিরতি হবে নোয়াপাড়া স্টেশনে। কলকাতা থেকে বনগাঁ, বেনাপোল, যশোর হয়ে খুলনা পর্যন্ত লাইন 1884 সালে চালু করে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে। এখন সেই রেলপথ ধরেই আমাদের যাত্রা চলবে খুলনা অবধি। এই রেলপথে সেই ব্রিটিশ আমলে বরিশাল এক্সপ্রেস ট্রেন শিয়ালদহ থেকে পেট্রাপোল, বেনাপোল হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত, যা 1965 সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে এই পথে অন্য একটি ট্রেন চালু করা হয়েছে, যার নাম বন্ধন এক্সপ্রেস, যা খুলনা থেকে কলকাতার মাঝে চলাচল করে। আসলাম নোয়াপাড়া। নোয়াপাড়া স্টেশনে বেশ অন্ধকার, শুধুমাত্র টিকিট কাউন্টার ঘর এবং স্টেশন ঘরের সামনে প্ল্যাটফর্মের যে অংশ আছে সেখানেই আলো আছে, তাছাড়া এদিক ওদিকে দুই একটা বাতি। প্ল্যাটফর্ম ব্রডগেজ হিসেবে মোটামুটি উঁচু। আমাদের ট্রেন ছেড়ে দিলে নোয়াপাড়া থেকে, এরপর আমাদের সর্বশেষ বিরতি স্টেশন দৌলতপুর, এবং দৌলতপুরের পরেই আমাদের গন্তব্য স্টেশন খুলনা।
প্রচলিত মত অনুসারে খুলনা শহর থেকে 1.5 কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুল্লেনেশ্বরী দেবীর মন্দির ছিল এবং এই দেবীর নাম অনুসারেই খুলনা অঞ্চলের নামকরণ করা হয়েছে। বিভাগীয় সদর খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি শহর। ঢাকা ও চট্টগ্রাম শহরের পর এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম ও ব্যস্ততম নদীবন্দরগুলোর মধ্যে খুলনা নদীবন্দর অন্যতম। চলে আসলাম আমাদের ট্রেনের সর্বশেষ বিরতি স্টেশন দৌলতপুর। খুলনার সমুদ্রবন্দর মংলা খুলনা নগরীর দক্ষিণ পূর্ব দিকে পশুর নদীর তীরে অবস্থিত, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর, যার কারণে খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর এই আলো ফুটতে ফুটতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম খুলনা স্টেশনে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি শেষ প্রান্তের স্টেশন খুলনা। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। সুন্দরবন হল রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসভূমি। 1884 সালের 16 ফেব্রুয়ারি কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলওয়ে পরিষেবা চালু করা হয়, যা ছিল খুলনার প্রথম রেলওয়ে। এই অঞ্চলের উল্লেখযোগ্য একজন ব্যক্তি হলেন খান জাহান আলী, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের খুলনা অঞ্চলের প্রতিনিধি। খুলনা অঞ্চলে ইসলাম ধর্মের প্রচারক, শাসক ও দার্শনিক। আমার যাত্রা ফুরলো। অনেক ধন্যবাদ সীমান্ত এক্সপ্রেস। আর আজকের যাত্রা ভালোই ছিল, তবে বিলম্ব শেষ পর্যন্ত গিয়ে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ানো। এই হচ্ছে যাত্রা। তবে এই সীমান্ত বা রূপসা এক্সপ্রেসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত, এবং বিশেষত যে ওয়াশরুমগুলো আছে বা টয়লেটগুলো, এই টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই বিষয়গুলো যদি তারা রক্ষণাবেক্ষণ করে, তাহলে এই সেবাটি মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। আর এই রূপসা এবং সীমান্ত, এটা কিন্তু সেই চিলাহাটি থেকে খুলনার মাঝে চলাচলকারী ট্রেন, খুবই জনপ্রিয় এবং মানুষের জন্য প্রয়োজনীয় একটি রেল সেবা। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো যাত্রায়। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক।